মালয়েশিয়ার প্রাচীনতম এক রহস্যঘেরা গুহা এটি। এর নাম বাতু কেভ বা বাতু গুহা। রীতিমতো অবিশ্বাস্য হলেও বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে এই গুহার সৃষ্টি হয়েছিল 40 কোটি বছর আগে। গুহার ভেতরে রয়েছে তামিল হিন্দুদের দেবতা মুরুগানের মন্দির। এটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে। বাতু গুহার প্রবেশমুখের বাইরে রয়েছে 140 ফুট উঁচু মুরুগানের মূর্তি। স্বর্ণের প্রলেপ দেওয়া এই মূর্তিটিও পর্যটকদের আকৃষ্ট করে। মন্দিরের সুউচ্চ কালারফুল সিঁড়িপথ রাঙিয়ে দেয় পুণ্যার্থী ও পর্যটকদের মন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রাচীন এই বাতু গুহা ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরব এর ইতিহাসও। হ্যালো, বাতু কেভ। Yeah. What's your name? Ong? Ong? Yeah. Oh. হোটেল থেকে আমরা রওনা দিলাম 40 কোটি বছরের পুরনো গুহা দেখতে। এই মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের এই কেভটি রয়েছে, বাতু কেভ। সেটি দেখতে যাচ্ছি আমি আর সুরভি। আমাদের ড্রাইভার অং, তিনি বললেন সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য। সুরভি, দেখছো আমরা দুইজন কিন্তু সেম কালার। হাই সিস্টার, সেম কালার, ম্যাচিং ম্যাচিং। বললাম যে আমরা দুইজনে একেবারে একই ড্রেস পরেছি। আর সুরভি বলছে আমি তো আলাদা, আমার তো ম্যাচিং হয়নি। বন্ধুরা, আপনারা কুয়ালালামপুর শহরের যে কোনো জায়গা থেকে বাতু কেভে যেতে পারবেন মেট্রোতে করে। মেট্রোতে খরচ খুবই কম। এটা অনেক সময় 2-3 রিঙ্গিতেও যাওয়া যায়। আর শুধু বাতু কেভে নয়, কুয়ালালামপুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রোটা খুবই সাশ্রয়ী। কিন্তু আমরা যে হোটেলে উঠেছি, এই হোটেল থেকে মেট্রো স্টেশন হেঁটে যেতে হয়তো 15 মিনিটের মতো সময় লাগবে, 10-15 মিনিট। সে কারণে ভাবলাম যে আজকে আমরা মেট্রোতে না উঠি, একটা গ্র্যাবে কার দেখলাম, সেই কারেই যাচ্ছি। তবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে, এখানে এলে আপনারা চেষ্টা করবেন মেট্রোতে ভ্রমণ করার বেশি বেশি, তাতে আপনাদের খরচ অনেক বেঁচে যাবে। বন্ধুরা, আমরা চলে এসেছি বাতু কেভের একেবারে কাছাকাছি। সামনেই গেট, আমাদের এখানে নামিয়ে দেওয়া হবে। বন্ধুরা, বাতু কেভের প্রবেশদ্বার দেখুন, কি নান্দনিক সৌন্দর্যের একটি প্রবেশদ্বার এটি। এর পেছনেই সেই 40 কোটি বছরের পুরাতন গুহা। সেই গুহা তো এর ভিতরে গিয়ে দেখবই। আরেকটি বিষয় দেখুন, এই নান্দনিক সৌন্দর্যের যে গেটের ভেতর দিয়ে এখান থেকেই দেখতে পাচ্ছি একটি মূর্তি। ওই যে দেখুন, গোল্ডেন কালারের বিশাল একটি মূর্তি। শুধু গোল্ডেন কালার বললে ভুল হবে, এটি আসলেই স্বর্ণ দিয়ে তৈরি রং। সেই রঙেরই প্রলেপ দেওয়া হয়েছে এই মুরুগানের মূর্তির উপরে। মুরুগান হচ্ছে যুদ্ধের দেবতা। ভিতরে গিয়ে কাছে থেকে আরও ভালো করে দেখাবো সেই মূর্তিটি, এবং কেভ তো দেখাবোই। আর এখান থেকে আরও দেখতে পাচ্ছি যে একেবারে কেভে ওঠার যে পথ, কালারফুল সিঁড়ি, সেটাও কিন্তু এখান থেকে খুবই ভালো লাগছে। ভিতরে গেলে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে। কেমন লাগছে সুরভি? খুবই ভালো লাগছে। বিশেষ করে এটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই যে কালারফুল সিঁড়িগুলা। এটা যেহেতু হিন্দুদের একটা
উপাসনালয় বা মন্দির যাই হোক, এখানে অনেক বড় একটা ফেস্টিভ হয়। তো মালয়েশিয়াতে এসে কয়েকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এটা অনেকে আসে এই সিঁড়িটা দেখার জন্য, এত সুন্দর এখানে কালার, ছবি তোলার জন্য। হ্যাঁ, ছবি তোলার জন্য। আমিও এর জন্য আসছি। সুরভির কাছে সিঁড়ির কালার পছন্দ, আমার কাছে এর প্রাচীনত্ব পছন্দ, ইতিহাস পছন্দ। সব কিছুরই মূল্য আছে, সৌন্দর্যের যেরকম মূল্য আছে, আবার এর ঐতিহাসিক যে মূল্য সেটাও কিন্তু মানে অনেক। দেখুন কি সুবিশাল একটি মূর্তি, মুরুগানের মূর্তি। এটি যুদ্ধের দেবতা। এত বড় একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে। এর গায়ে স্বর্ণ মিশ্রিত যে রং থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল, সেই রঙের প্রলেপ দেওয়া রয়েছে এই মূর্তির গায়ে। এখানে অনেক কবুতর ওড়াউড়ি করছে, কবুতরকে খাবার দিচ্ছেন পর্যটকরা। দেখুন অনেক কবুতর এখানে, ওয়াও কি দারুণ লাগছে। বন্ধুরা, এখানে যে শুধুমাত্র 40 কোটি বছরের কেভ রয়েছে তাই নয়, আমি আগেও বলেছি এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান। এখানে মন্দির রয়েছে, তাই অনেক হিন্দু ধর্মাবলম্বী এখানে প্রতিদিনই আসেন। আর ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের বহু পর্যটক তো এখানে আসেনি। এর নান্দনিক সৌন্দর্য, এর প্রাচীনত্ব, ধর্মীয় গুরুত্ব সব কিছু মিলিয়েই কিন্তু পর্যটকদের কাছে এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা। কাছে থেকে মুরুগানের মূর্তিটি দেখতে আরও ভালো লাগছে। বাতু গুহার ভেল আকৃতির প্রবেশমুখ দেখে আকৃষ্ট হয়ে ভারতীয় ব্যবসায়ী কে থামুসামি পিল্লাই 1892 সালে 140 ফুট উঁচু এ মূর্তিটি তৈরি করেন। ভেল হচ্ছে মুরুগানের হাতের অস্ত্রসদৃশ এই দণ্ডটি। সেই সময় 24 মিলিয়ন রুপি খরচ করে কনক্রিট ও স্টিল বার দিয়ে এটি নির্মাণ করা হয়। এতে সোনালী প্রলেপ দেওয়ার জন্য স্বর্ণমিশ্রিত 300 লিটার রং থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। এখন আমি এই কালারফুল সিঁড়ি বেয়ে সেই কেভ তথা মন্দির দেখতে যাব। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, 272 স্টেপ উঠতে হবে, তারপরেই পেয়ে যাব সেই 40 কোটি বছরের পুরনো গুহাটি। চলুন উঠতে থাকি আর আপনাদেরকে দেখাই এখানে ওঠার রোমাঞ্চকর সেই পথটি। বন্ধুরা দেখুন কি কালারফুল পথ, সিঁড়ি পথ, আর কত মানুষ একসাথে উঠছেন আর নামছেন। সুরভিকে নিচে রেখে গেলাম, এত উচ্চতায় সে উঠতে চাচ্ছে না, সে কারণে আমিই যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো, নিজে তো দেখবই। অল্প একটু উঠেছি, এখনো হাঁপিয়ে যায়নি। এখান থেকে সামনের এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগছে। দেখুন এপাশেও মন্দির রয়েছে, বিশাল একটি সম্ভবত গরুর একটা ভাস্কর্য ওখানে দেখতে পাচ্ছি, আর গাছের সাথে ছোট ছোট অনেক মূর্তি দেখতে পাচ্ছি। আর এই পেছন দিক থেকে এই যে এই স্ট্যাচুটি দেখুন কত বড়, আর এদিক থেকে দেখতে একটু অদ্ভুত লাগছে। যাই হোক, আমি উঠতে থাকলাম আরও উপরে। এভাবে প্রায় 272টি স্টেপ উপরে উঠতে হবে। এটা একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা। আমি সিঁড়ি বেয়ে অনেক উচ্চতায় উঠেছি এর আগে, বিশেষ করে আদম পাহাড়ে যে উঠেছিলাম সেটাও পুরো পথই ছিল সিঁড়ি পথ। এছাড়া আরও অনেক দীর্ঘ সিঁড়ি অতিক্রম করেছি, কিন্তু এরকম কালারফুল সিঁড়ি আর কোথাও দেখিনি। এত চমৎকারভাবে কালার করা, ওঠার সময়
এই রঙের যে বিচ্ছুরণ বা রঙের যে নান্দনিকতা, সেটা উপরে ওঠার কষ্টকে একেবারেই ভুলিয়ে দেবে। এখান থেকে দেখুন নিচের দৃশ্য, আরও ভালো লাগছে। শহরের একটা অংশ কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন, আর বেশি পথ নেই, ওই যে দেখুন এটাই মুখ, এরপরে কেভ, সম্ভবত এটাই কেভ। এই যে দেখা যাচ্ছে কিছু সামনের অংশ। আপনারা দেখুন, আর অল্প পথ, একেবারেই চলে এসেছি। এত প্রাচীন একটি গুহা, একেবারে উপরের যে প্রবেশদ্বার তার কাছাকাছি চলে এসেছে। আর কয়েকটা স্টেপ বাকি, তাহলে 272 স্টেপ পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে 272তম স্টেপ। আর এই যে দেখুন গেট, ও এই উপরে উঠে এসেছি। ও আরও ভিতরে যেতে হবে, আর উপরে উঠতে হবে না সম্ভবত, এবার কিছুটা পথ নিচে নামতে হবে। এই যে দেখুন গুহা, কি সুবিশাল গুহা। এখানে অনায়াসেই উপরে উঠে চলে এলাম বেশ উঁচুতে, কিন্তু ওই যে বললাম যে এত সুন্দর কালার করা হয়েছে এর সিঁড়িপথ, উঠতে খুব ভালো লাগলো আর কি। এরকম কালারফুল সিঁড়ি বেয়ে ওঠা স্বপ্ন স্বপ্ন লাগছিল যে এরকম সিঁড়ি হয় নাকি। তো চলে এসেছি, বিশাল একটি গুহা দেখতে পাচ্ছি। দেখুন অনেক বড়, এর ভিতরে যেতে হবে সম্ভবত, একটু নিচে নামতে হবে। সবাই দেখতে পাচ্ছি সিঁড়ি বেয়ে আবার কিছুটা নিচে নামছেন, তারপরেই সেখানে মন্দির রয়েছে এবং প্রাচীন গুহাটাও দেখাবো। ও এখানেও দোকান রয়েছে, পানি খেতে পারবেন। উপরে এসে অনেকেই হাঁপাতে পারেন, তেষ্টা পেতে পারে। এখানে সফট ড্রিঙ্কস রয়েছে, পানি রয়েছে, সব কিছু রয়েছে। এপাশে ফুলের দোকান দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর সুন্দর ফুলের মালা এখানে বিক্রি করা হচ্ছে। আবার এখানে নৈবেদ্যের থালা সাজিয়ে রাখা হয়েছে। দেখুন এই মন্দিরে যারা যাবেন তারা এসব কিনে নিয়ে যেতে পারেন, নিয়ে যান শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। খুব সুন্দর সুন্দর করে থালি সাজিয়ে রাখা হয়েছে, ফুল রাখা হয়েছে। এগুলো নিয়েই কিন্তু যারা এখানে পূজা দিতে আসেন, এই মন্দিরে তীর্থযাত্রী হিসাবে আসেন, তারা কিন্তু তাদের এই আরাধনা সম্পন্ন করেন। আমরা কিছুটা পথ নিচে নেমে আসলাম। এই পথের ধারে বেশ কিছু দোকান রয়েছে। এখানে গহনা জাতীয় অনেক কিছু বিক্রি হচ্ছে, বিভিন্ন অ্যান্টিক্সের মতো দেখছি। এবং এই যে এগুলো সম্ভবত ধর্মীয়, টুংটাং শব্দ হয়। অনেক কিছু বিক্রি করা হচ্ছে এখানে, ছোট ছোট মূর্তি বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, কথা বলতে বলতে একেবারে গুহার ভেতরে চলে এসেছি। বিশাল একটি গুহা, এটি দেখে মনে হবে এটি আলাদা একটি দুনিয়া মনে হচ্ছে। দেখুন কত বড় এই গুহাটি, কি এর বিশালত্ব, মাই গড, অনেক বড় গুহা। চিন্তা করতে পারেন এই সুবিশাল গুহাটির সৃষ্টি হয়েছিল 40 কোটি বছর আগে। এটা মানে অবিশ্বাস্য ঠেকবে, কিন্তু বিজ্ঞানীরা পাথরের নমুনা এটার কার্বন ডেটিং করে কিন্তু এর প্রকৃত যে বয়স সেটা নির্ধারণ করতে পারেন। এটি অবাক করা বিষয় হলেও এটাই সত্যি যে এই গুহাটি এতটাই প্রাচীন। এই গুহার ভিতরে আবার ছোট ছোট গুহা রয়েছে, সেগুলোতে দেখুন মূর্তি রাখা হয়েছে অনেকগুলো। এগুলো হয়তো হিন্দু ধর্মীয় কোনো কাহিনী বিন্যাস করা হয়েছে, যেভাবে রাখা হয়েছে হয়তো আমি জানি না, তাই বলতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটি। এটাই হচ্ছে মূল টেম্পল, অর্থাৎ মূল মন্দিরটি কিন্তু এটি। এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী ভেলায়ুথার টেম্পল, এই টেম্পলের নাম।
আর এর গেটে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে এর ভিতরে যেতে হলে অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে। আর এটি হচ্ছে নন স্মোকিং এরিয়া, এখানে কেউ ধূমপান করতে পারবেন না। জানিয়ে রাখি, শ্রী ভেলায়ুথুর হল দেবতা মুরুগানের আরেকটি নাম। মুরুগানের হাতের বর্ষার ভেল থেকে সম্ভবত ভেলায়ুথুর নামের উদ্ভব হয়েছে। জেনে থাকবেন, তামিল হিন্দুরা যাকে মুরুগান ডাকেন, আসলে তিনি হলেন দেবী দুর্গা ও শিবের সন্তান, যাকে ভারতবর্ষের অধিকাংশ হিন্দুরা কার্তিক নামেই চেনেন। চলে এসেছি মন্দিরের ভিতরে, আর এখানে একটা শীতল পরিবেশ বিরাজ করছে। গুহার উপর থেকে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে, শীতল পানি, আর এটি কিন্তু শীতলতা দিচ্ছে এই মন্দির এলাকাকে। দেখুন, মন্দিরটি খুব সুন্দর। যেখানে বসে দেখুন হিন্দু ধর্মাবলম্বী তারা এসে আরাধনা করছেন। ও, একটা ব্যতিক্রমী মন্দির। দেখুন, ভেতরে পাথরে একেবারে গোল্ডেন রং করা হয়েছে। এই যে তারা প্রার্থনা করলেন, আর এর ভিতরে সোনালি রং করা, এটিও সম্ভবত স্বর্ণ মিশ্রিত রং দিয়ে এখানে প্রলেপ দেওয়া হয়েছে। আমি জীবনে অনেক মন্দিরে গেছি, অনেক মন্দিরের অভ্যন্তরভাগ দেখেছি, কিন্তু এটা একেবারেই ভিন্ন রকম। এখানে যে ছোট্ট গুহার মতো রয়েছে, গুহায় আর কি, এই বিশাল গুহার ভিতরে ছোট ছোট অনেক গুহা রয়েছে। তো এখানকার ছোট্ট একটি গুহা এবং পাথর মিলিয়ে মন্দিরের মূল জায়গা এখানে নির্ধারণ করা হয়েছে বহু বছর আগেই। সেখানে দেখুন ছোট ছোট মূর্তি রাখা রয়েছে। আবার এখানে দেখুন নৈবেদ্যের থালা থেকে একটা কলা নিয়ে পালিয়ে গেল বানর। দেখুন, যারা পুণ্যার্থীরা আসেন তারা যে কলা এখানে রেখে গেছেন, সেই কলা একটি নিয়ে বানর দৌড় দিয়েছে, এবং সে দেখুন খুব মজা করে কিন্তু খাচ্ছে কলা। মুরুগান বা কার্তিকের 10 তীর্থের অন্যতম এই তীর্থ। জেনে থাকবেন, তার 10 তীর্থের 6টি ভারতে, বাকি 4টির অবস্থান মালয়েশিয়ায়। বাতু কেভ ছাড়াও এখানকার আইফো, পেনাং ও মালাক্কা শহরেও তীর্থ রয়েছে মুরুগানের। এই তীর্থে সাধারণত তামিল হিন্দুদের আধিক্যই লক্ষণীয়। এর উপরের অংশে রয়েছে শ্রীভাল্লি তথা দেবী লক্ষ্মী, দেইভানাই তথা কার্তিকের স্ত্রী দেবযানী ও স্বয়ং কার্তিকের প্রতি উৎসর্গিত আরও মন্দির। এই 40 কোটি বছরের পুরনো গুহার ভেতরে নির্মিত মন্দিরটি দেখলাম। এর আরও উপরে যে আরেকটি মন্দির রয়েছে মুরুগানের, সেখানে এখন যেতে চাই, দেখতে চাই সেই জায়গাটিও। স্থানীয় সোঙ্গাই বাতু বা বাতু নদীর নামানুসারে এই গুহার নামকরণ করা হয়েছিল। ওরাং আসলি আদিবাসী তথা তেমুয়ান জনগোষ্ঠীর লোকেরা বহুকাল আগে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন এই গুহার কিছু অংশে। তবে 19 শতকে টিনের খনিতে কাজ করতে আসা চাইনিজরা চুনাপাথরের এই পাহাড়ের বিভিন্ন জায়গায় সন্ধান পায় বিশেষ ধরনের সারের, যা চাষাবাদের জন্য ছিল খুবই উপযোগী। ওই সময় তারা পাহাড়ের এখানে ওখানে বেশ খোঁড়াখুঁড়ি করেছিল সারের জন্যই। এভাবে 1860 সালেই বাতু কেভের সন্ধান পেয়ে যায় চাইনিজরা। তবে মার্কিন প্রকৃতিবিদ উইলিয়াম হর্নারদে 1878 সালে এ গুহার পরিচিতি ছড়িয়ে দেওয়ার পরেই বিশ্ববাসী জানতে পারে এর কথা। কি বিশাল! ও মাই গড, দেখুন এর উচ্চতা, দেখুন কত উঁচু। হায় হায়, এত বিশাল কেভ, এত প্রাচীন কেভ দেখে সত্যি সত্যি আমি অভিভূত। আর এই মন্দিরটা দেখলাম, এখন সামনে এগিয়ে যাই। এই জায়গাটি স্যাঁতস্যাঁতে, অনবরত উপর থেকে পানি পড়ছে পাথর চুঁয়ে চুঁয়ে। সে কারণে আগেও বলেছি এখানে অদ্ভুত এক শীতলতা বিরাজ করছে, যেটা খুবই ভালো লাগছে। এখানে একটু ফাঁকা জায়গা,
আলো প্রবেশ করছে। এখান দিয়ে আসা আলোটা এই গুহাকে আলোকিত করছে। গাছ গাছালি কত কি, খুবই সুন্দর লাগছে। দেখি উপরে উঠি, উপরে উঠলে আরও ভালো লাগবে। খুবই ভালো লাগলো এই পথ উঠতে। চলে এসেছি উপরে। হ্যাঁ, এখানেও ছোট্ট একটি মন্দির রয়েছে। দেখুন, এই যে একটি মন্দির দেখতে পাচ্ছি। এটাও একটি কেভের মতো, ভিতর দিকে জায়গা রয়েছে, কেভ রয়েছে ভিতরে। আর কেভের ঠিক সামনে এই মন্দিরটি, যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখুন। অদ্ভুত, উপরে কিছু জায়গা ফাঁকা রয়েছে, সেদিক দিয়ে আলো প্রবেশ করছে এর ভিতরে। খুবই অদ্ভুত এই পাহাড়ের গঠন। আর এই পাহাড়ের উপরে বেশ কিছু গাছগাছালি রয়েছে, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এর শোভা বর্ধন করেছে। আর দেখি এই মন্দিরটি কেমন, আপনাদেরকে একটু দেখাই। এখানেও হিন্দু ধর্মাবলম্বীরা আসছেন, তাদের আরাধনা করছেন, প্রার্থনা করছেন। দেখুন, পূজার জন্য ফুল রেডি করা হচ্ছে, জাস্ট ফ্লাওয়ার। খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো, একেবারে সাদা ধবধবে ফুল। মন্দিরটি দেখলাম, ছোট ছোট অনেক মন্দির এখানে রয়েছে। দেখুন, এই গুহার ভিতরে আরও কিছু মন্দির রয়েছে, সেগুলো দেখছেন। এখানে যারা আসছেন ঘুরে ঘুরে এই মন্দিরগুলোও দেখছেন, ছোট ছোট মন্দির। আর দেখুন, বহু বছর ধরে এই যে পাথরের এগুলো তৈরি হয়েছে, পানি চুঁয়ে চুঁয়ে পড়েছেন, ধীরে ধীরে পাথর নেমে এসেছে, অথবা লাভার গলিত হয়ে এভাবে এসে এই গুহার এই রূপ তৈরি হয়েছে। দেখুন, এটি একটি ছোট্ট একটি মন্দির। এখানে এই পর্যন্ত আসা যায়, এখানে বেড়া দেওয়া রয়েছে। এই যে দেখুন, এখানে কিছু মূর্তি রাখা হয়েছে। এখানে বানরদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, অনেক বানর রয়েছে। যারা দেখতে আসেন তারা বানরদের কার্যকলাপ দেখুন, এনজয় করছে, ঝগড়া করছে দুটি বানর। এই বাতু কেভস দেখে খুবই ভালো লাগলো। এখন ধীরে ধীরে আমি যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাব। এই যে কেভ ঘুরে গেলাম, এটা আমার বহু বছর আজীবন মনে থাকবে, যে এত বড় একটি কেভ দেখার সৌভাগ্য আমার হয়েছে। ও মাই গড, কি অসাধারণ! সুরভির সাথে থাকলে আরও কিছুক্ষণ এখানে থাকতাম। এর অদ্ভুত শীতলতা খুব ভালো লাগছিল আমার। প্রতি তামিল থাই মাসে থাইপুসাম উৎসব হয় এখানে। জানুয়ারির শেষ ভাগ আর ফেব্রুয়ারির প্রথম ভাগ মিলিয়ে এই থাই মাস। তামিল মাস থাইয়ের সঙ্গে পোসাম নামে তারকাটি যুক্ত হয়েই থাইপুসাম শব্দের উৎপত্তি। থাই মাসের কোনো এক সময়ে পোসাম নামক তারকাটি সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়। একই সঙ্গে ওই দিন থাকে ভরা পূর্ণিমা। সেই সময় উদযাপিত হয় থাইপুসাম উৎসব। এর মাধ্যমে সেই মুহূর্তটিকে স্মরণ করা হয় যখন দেবী পার্বতী তার সন্তান মুরুগানকে ভেল তুলে দেন অপশক্তি অসুরকে বধের জন্য। থাইপুসাম উৎসবের শোভাযাত্রা এসে শেষ হয় বাতু কেভের সামনে। ভক্তরা তখন দুধ নিয়ে আসে মাটি বা কাঠের তৈরি পাত্র বা কাভা দিতে। তখন তাদের মুখ ও পিঠে শুল ফোঁড়ানো থাকে। বন্ধুরা, আবার 272 স্টেপ হেঁটে নিচে নামতে হবে এই কালারফুল সিঁড়ি দিয়ে।
চলে এসেছি নিচে। নামাটা তো আরো সহজ। আর নিচে সুরভি অপেক্ষা করছে আমার জন্য। ওই যে দেখুন, একেবারে সিঁড়ির গোড়ায় অপেক্ষা করছে আমার বউ আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, বিশাল কেভ। তুমি তো মিস করলে। বাতু কেভ পরিদর্শন করে আমার খুবই ভালো লেগেছে। মালয়েশিয়া ঘুরতে এলে আপনারাও দেখে যেতে পারেন এই প্রাচীন গুহাটি।